ছোটবেলা থেকে হচ্ছে আমি যতটুকু আমার আম্মুর কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে যখন আমার 1 মাস বয়স ছিল, তো আমার যে বাবা ওনার বাড়ি হচ্ছে বরিশাল। তো যখন আমার 1 মাস বয়স ছিল তখন আমার আম্মু ওখানেই থাকতো। তো আমার বাবা যে আগে যে বিয়ে করছে আমার আম্মুর বড়, তো আমার আম্মু জানতো না যে উনি আগেও বিয়ে করছে। আমার খালারা আমার আম্মুকে বিয়ে দেয়, তারপর আমার আম্মুকে নিয়ে বরিশাল চলে যায়। তারপর যাওয়ার পরে 1 বছর থাকার পরে আমি আর কি জন্ম হই। তো আমি জন্ম হওয়ার পরে ওখানে আমার তখন 1 মাস বয়স। আমার বড় মাঝে সে হচ্ছে আমার আম্মু সেজে যে হচ্ছে কাজী অফিসে গিয়ে আমার আম্মুকে ডিভোর্স দেয়, মানে আমার আম্মু সেজে উনি যে ডিভোর্স দেয়। তো দেওয়ার পরে তারপরে এসে আমার আম্মুকে বাসা থেকে বের করে দেয়। তো আজ থেকে আরো 25 বছরের আগের কথা, তখন আমার আম্মুর কিন্তু এরকম কিছু করার ছিল না, তো আইনটাও এত মজবুত ছিল না তখন। তো আমার আম্মু তারপর অনেক চেষ্টা করে, সবাইকে বলে। তো পুলিশের কাছে যখন যায় তখন সে বলে যে আমার কিছু করার নাই, যে হচ্ছে যাকে ডিভোর্স দিছে সে তো নিজেই আসছে। আচ্ছা। তো এখানে আর আমার আম্মু কিছু করতে পারে না। তখন আমার খালা বাড়ি হচ্ছে যশোরে চলে আসে আমার আম্মু আমার খালাদের ওখানে। তো 2-1 দিন থাকার পরে আমার খালারা হচ্ছে ঠিক মতো খেতে দিত না, টাকা ছাড়া খেতে দিবে না, অত্যাচার করাতো, অনেক কাজ টাজ করাতো। তো আমি অনেক ছোট ছিলাম তখন, আমার আম্মু আর ওইখানে ওইভাবে টিকতে পারেনি, কি করবে, সে একটা মানুষ। তারপর ওইখান থেকে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে একটা হোটেলে কাজ নেয়। হোটেলে কিসের কাজ? হোটেলে লাইক হচ্ছে মশলা বাটা, আদা দেওয়া, এই টাইপের। হ্যাঁ, তো এই ধরনের কাজ নেয়। তো ওখানে কাজ করতে 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 হতে যে বর্তমানে যে আমার বাবা, তার সাথে আমার আম্মুর হচ্ছে পরিচয় হয়। তো তাদের সাথে পরিচয় হওয়ার পরে কথাবার্তা বলার পরে একটা সময় আমার এই বাবা হচ্ছে আমার আম্মুকে বিয়ের প্রস্তাব দেয়। এখন আমার আম্মু একটা মেয়ে, তারও হচ্ছে কাউকে দরকার, আর আমিও ছোট। তখন আপনার বয়স কত? আমি তখন মেবি 1 বছর হবে। ও, তার মানে আপনার জ্ঞানের পরে আপনি যে বাবাকে দেখেছেন সেটা আসলে সৎ বাবা? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো হচ্ছে আমি ওনাকে আর কি বাবা বলে মানি। তো হচ্ছে আপনার আম্মা কি করলো? বিয়ে করলো? হ্যাঁ, তারপর বিয়ে করলো, তারপর হচ্ছে আমরা একসাথে থাকা ধরলাম। তো মোটামুটি যখন আমার বয়স হয়েছে, আমি যখন মোটামুটি একটু বুঝতে শিখলাম, তখন হচ্ছে আমার বাবা, মানে যে বর্তমান বাবা, সে হচ্ছে বনানীতে চাংপাই একটা রেস্টুরেন্ট আছে চাইনিজ, তো সেখানে উনি শেফের কাজ করতো। তো এখান থেকে বেশ কিছুদিন চলতেছিল, আমরাও টুকটাক ওটা দিয়ে চলতেছিলাম, খুব ভালোই আমাদের দিন যাচ্ছিল। তখন হঠাৎ করে ওইখানে ক্যাশে হচ্ছে যে দায়িত্বে আছে, তো তার সাথে মালিকের সাথে হচ্ছে টাকা নিয়ে একটু ঝামেলা হয়। ঝামেলা হওয়ার কারণে যে পুরান যত স্টাফ ছিল সবাইকে ওনারা হচ্ছে না করে দেয়, বের করে দেয়। পুরান যত স্টাফ থাকে নতুন সেট আপ নিবে। তো এটার মধ্যে আমার বাবাও ছিল, তো ওনাকেও বের করে দেয়। তো আসার পরে এরকম আমরা ডিপ্রেশনে ছিল যে কি করে সংসার চলবে, বাসা ভাড়া, 4টা মেয়ে, মানে তখন আমি সহ আমার আরো 3টা বোন, তো 4টা মেয়ে, 6-7 জন, খাওয়ার কিভাবে চলবে, বাসা ভাড়া। তারপর সে বলে যে বসে থাকার থেকে কিছু করা ভালো। তো সে কি করলো, রিক্সা চালানো শুরু করলো। বাবা? হ্যাঁ, রিক্সা চালানো শুরু করলো। তো আসলে ও রিক্সা তো কখনো চালায় নাই, তো উনি তো ওটা ভালোভাবে জানেও না, জায়গা ওইভাবে চিনে না। তো তখন কি করলো, তখন কিছুদিন করার পরে তারও শরীরে কুলায় না, সে আর এই কাজটা করতে পারে না, বন্ধ করে দেয়। তারপর একটা হোটেলে কাজ নেয় পরোটা বানানোর, কারণ কিছু তো করে খেতে হবে। তো পরোটা বানানোর কাজ নেয়, ওইখানেও অনেক দিন করে, প্রায় 6 মাসের মতো করে, গরম। তারপর আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছে, ওখানে ওনাকে আর মানাচ্ছে না। তো সে বললো যে ঠিক আছে, তাহলে এখন তো অন্য কিছু একটা করা লাগবে, আমি দেখি কি করা যায়। তো ওটা ছেড়ে দেওয়ার পরে ঝালমুড়ির ব্যবসা ধরলো। ঝালমুড়ি ব্যবসা ওইটাও করতে পারে না, কারণ জানে না কাজটা উনি কিভাবে করবে। তো ঝালমুড়ি ব্যবসা ধরলো, ঝালমুড়িও পারলো না। তারপর হচ্ছে ছোলা, যেমন শসা দিয়ে ছোলা বানায় বিক্রি করে, ওটাও করলো। তো করার পরে ওইটা থেকে আসলে ওরকম কোনো বেনিফিট আসতেছিল না, চলে খাওয়ার মতো, বাসা ভাড়াদার মতো ওরকম বেনিফিট আসতেছিল না। তখন হচ্ছে সে কি করলো, আপনার মানুষ কিন্তু যে গাড়ি ঠেলে ঠেলে আগে চটপটি হালিম বিক্রি করতো, তো ওই রকম হচ্ছে হালিম বিক্রি করা শুরু করলো। আচ্ছা। আমরা বাসা থেকে তৈরি করে দিতাম। আমি ওইভাবে পড়াশোনাও করতে পারিনি, কারণ আমার হচ্ছে হয়তো বা আমি বাইরে কাজ করে টাকা ইনকাম না করতে হলে আমার ঘরে হেল্প করতে হতো, তো আমি আর স্কুলে যেতে পারিনি। তো হচ্ছে আমি ওনাকে বাসার থেকে আমি আমার আম্মু অনেক হেল্প করতাম। তো হালিম টালিম এগুলো রান্না করে দিতাম, গুছায় দিতাম। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 7 বছর। স্কুলে পড়েন? স্কুলে না, স্কুলে ভর্তি হইতে পারি নাই, কারণ কারণ হচ্ছে ফ্যামিলির এরকম অবস্থা, তারপর টাকা পয়সার ব্যাপার স্যাপার, স্কুলে আর ভর্তি হতে পারিনি।
তারপর হচ্ছে এরকম করতে করতে দেখা যাচ্ছে যে আব্বুর ওইটা দিয়েও আমাদের সংসার চলতেছে না, আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। দেখা যায় প্রত্যেক দিন 20 টাকা 30 টাকা দিত বাজার করতে, ওইটা দিয়ে দেখা যায় সবজি দেন হচ্ছে মাছ যখন যেটা পারতাম ওইভাবে আনতাম, ওইভাবেই চলতাম, খুব কষ্ট করে চলতে হতো আমাদের। পরে আমার আম্মু ভাবলো যে এইভাবে তো আসলে চলে না, একটা কিছু করা দরকার। তখন আমার আম্মু মিরপুরে গার্মেন্টসে চাকরি নেয়, চাকরি নেওয়ার পরে ওখানে হেল্পারিতে চাকরি করে। তো তখন মেবি 4,000 4,500 টাকা এরকম সামথিং স্যালারি ছিল। তো ওইটা দিয়ে করতে থাকে, তখন আমরা মোটামুটি একটু ইয়া হই যে না অ্যাটলিস্ট বাসা ভাড়া খাওয়া দিয়ে চলা যাচ্ছে। তো আমার মিরপুর শেওড়াপাড়াতে হচ্ছে আমার আম্মুকে একজন হচ্ছে মেয়ে ডাকছে, উনি হচ্ছে অলমোস্ট আমার আব্বুর বয়সী। তো মানে কথায় কথায় দুষ্টুমিতে হচ্ছে আমার আম্মুকে মেয়ে ডাকছে, তো আমার আম্মু ওনাকে বাবা বাবা বলে। তো উনি কি করছে, ওনার আবার হচ্ছে হোটেল টোটেলে আছে, বড় হোটেল আছে। তো উনি বললো কি যে ঠিক আছে জামাই আপনি তো বসে থাকেন, তো আমি একটা হোটেল নিয়েই, আপনি এটা করেন, ল্যাপটপ যা আসে আমাকে কিছু দিয়ে আপনিও চলেন শেয়ারে। হ্যাঁ শেয়ারে, আমাদের আর টাকা পয়সা লাগে না, উনি নিয়ে দিছে একদম হচ্ছে শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে। তো ভালো একটা পজিশনে দিল। তো আমার আব্বু ওইটাও সুন্দর করতেছে, আমাদের দিন ফিরছে যে যাক আমার আম্মু চাকরি ছেড়ে দিচ্ছে, আমি আমার আম্মু মিলে হোটেলের কাজগুলো করে দিই, ঘর থেকে ভাত বিক্রি করতেছে, সিঙ্গারা সমোচা পরোটা এভরিথিং আর কি করে। তো করার পরে হঠাৎ করে এরকম ধরেন 1-1.5 বছর করছে, মোটামুটি হচ্ছে কিছু টাকা হচ্ছে সেভিংস করেছে, যেমন হচ্ছে 50-60 হাজার 1 লাখ সামথিং এরকম। তো হঠাৎ করে আমার আব্বু হচ্ছে এরকম সকালবেলা নাস্তার টাইম শেষ হচ্ছে সিঙ্গারা সমোচা টাইমে, তো হঠাৎ করে অনেক অসুস্থ লাগতেছে। তো অসুস্থ লাগার পরে উনি বাসায় আসছে, বাসা আসার পর বলতেছে কি আমার না অনেক কষ্ট হইতেছে, অনেক খারাপ লাগতেছে। তখন আপনি কোন ক্লাসে? আমি তখন হচ্ছে ক্লাস না, তখন আমি মাঝখানে কিছুদিন পরে আর পড়িনি। তখন হচ্ছে আমার বয়স, এটা হচ্ছে 2018 সালের কথা। তখনও আমি মোটামুটি হচ্ছে এমনি ওই যে ঈদের প্যাকেজ হচ্ছে মার্কেটে আমি জব করতাম। মানে আপনি কি পড়াশোনা একদমই করেন নাই? না, কিন্তু আপনার ভাষা শুনে কিন্তু সেটা মনে হয় না। হ্যাঁ এটা আসলে কেউই বলতে পারে না যে আমি আসলে জব করেছি কি না করেছি, আসলে কেউ বলতে পারে। আমি যেখানে জব করি সেখানেও আমি এভাবে কথা বলি, বাট তারা জানে না যে আমি আসলে কোন পর্যন্ত পড়াশোনা করেছি। আপনি একেবারে স্কুলে যান নাই? একেবারে বলতে হচ্ছে কি আমি বলি, যেমন হচ্ছে আমাদের যখন খুব খারাপ অবস্থা থাকতো আমরা কিছুদিন গ্রামে যেয়ে থাকতাম, কিছুদিন ঢাকায় থাকতাম, এরকম করতে করতে পড়াশোনা হতো না, এই 1 2 3 পর্যন্ত, এই পর্যন্তই। বাট হচ্ছে এর বেশি আর পড়া হয় নাই। কিন্তু আমার কথা শুনে আসলে কেউ মনে বুঝতে পারে না যে আমি আসলে কোন পর্যন্ত পড়াশোনা করছি। এটার কারণটা কি, মানে কি কোথায় শিখলেন আপনি? না শিখলাম না, আসলে ছোটবেলা থেকে ঢাকায় তো জব টপ করেছি, আর হচ্ছে দেখা যায় যে ভালো ভালো মানুষের সাথে পরিচয় ছিল, তাদের সাথে কথা বলতাম, তো ওইভাবে অটোমেটিকলি হয়ে গেছে। তো হচ্ছে এইভাবে চলতে লাগলাম। তারপর আমরা আব্বু হঠাৎ অসুস্থ, বাসায় এসে বলতেছে আমার অনেক খারাপ লাগতেছে, আমার হাত পাও কেমন যেন করতেছে। তা আমরা ভাবলাম যে গরমের দিন হয়তো বা গরমের থেকে এই জিনিসগুলা হচ্ছে। জি। তো আমরা আর কিছু বলিনি। এর মধ্যে আমার ছোট চাচা আসছে, ওনার ছোট মেয়ে, ওনার একটাই মেয়ে, ওনার বিয়ে। তো আমার চাচাতো বোনের বিয়ে আমাদেরকে আসছে দাওয়াত করতে। তো দাওয়াত করতে আসছে, এখন আমার আব্বু বলতেছে, তখন আমার আব্বু শুনলে এত খারাপ, অনেক খারাপ, বাট এত এরকম ছিল না। তো আমার আব্বু বলতেছে কি ঠিক আছে তোর যখন একটাই মেয়ে, তো আমি ঠিক আছে আমরা না যেতে পারি, ওরা বুন্ডা চলে যাবে না। তো আমার চাচা আবার ডিমান্ড করছে যে ঠিক আছে ভাই, তো আমার মেয়ের তো বিয়ে, তো আমারে তো কিছু গিফট টিপ দেওয়া লাগবে না, তো আমার কিছু টাকা দিন যেন আমার বিয়েতে কাজ হয়। তখন মোটামুটি আমাদের অবস্থা ভালো। তো আমার আব্বু বলছে ঠিক আছে ভাই, আমি তো আর তো আহামরি এখন সাইরা উঠি নাই, তো আমি 5-10 হাজার যতটুকু পারি আমি তোকে দিব। তো আমার চাচা বলছে যে ঠিক আছে। তো এর মধ্যে আমার আব্বুর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে মতো। পরে কি করবে, পরে আমার মা বলতেছে কি চলো আমরা ডাক্তারের কাছে যাই, হসপিটালে যাই, দেখি কেন এরকম হয়েছে। তো আমার আব্বুকে নিয়ে মনে হয় হেঁটে, মানে গাড়িতে উঠে নেই, কিছু দূর গেছে, যাওয়ার পরে আব্বু রাস্তার মধ্যে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে হচ্ছে আমার মা ধরে তাড়াতাড়ি আমাদেরকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমরা হচ্ছে গেছি, বাসায় একটা বাটন ফোন ছিল, ফোন দিছে, আমরা তাড়াতাড়ি গেছি, যাওয়ার পরে ধরে আমরা আনছি। এখন সে আর নড়তে পারে না, হাত পাও কিছু নাড়াইতে পারে না, পরে পুরো শরীর অবশ হয়ে গেছে। আমরা জানি না যে ওইটা আসলে হার্ট অ্যাটাক, উনি তো এর আগে কখনো করেনি, আমরা জানি না। তো পাশে হচ্ছে একটা ফার্মেসি ছিল, ওনাকে বলছি, উনি ভুংবাং একটা ওষুধ দিছে, খাইছে, কাজ হয় নাই। তারপর হচ্ছে কি করব, পরে হচ্ছে মিরপুর শেওড়াপাড়া আনন্দবাজারে একটা ডাক্তার আছে, শিমুল ডাক্তার, যার কাছ থেকে আমরা সবসময় হচ্ছে ওষুধ খেতাম। তো ওনাকে আমার মা খবর দিয়ে আনছে, উনি বাসা আসলে 500 টাকা ওনাকে দিতে হয় ওই সময়। তো আসার পরে ওনাকে দেখালো, পরে উনি বললো উনি তো স্ট্রোক করছে, ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যান।
তারপরে আমরা কি করব, ধরাধরি করে আমরা হসপিটালে নিছি। হসপিটালে নেওয়ার পরে তো ডাক্তারও এটা বললো, ওনাকে 4 দিন 5 দিন ভর্তি রাখলো। রাখার পরে বললো যে আপনারা বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে আপনারা আপনাদের মতো ট্রাই করেন। আচ্ছা, পরে ওখান থেকে ওই যে আপনি তখন কি করেন? আমি তখন হচ্ছে ওই যে আব্বুর হোটেলে কাজ করে দিতাম। হোটেলে কিসের কাজ করতেন? ওই যে হোটেলে বাসা থেকে আমরা সিঙ্গারা সমোচা গুলো বানাই দিতাম, ভেজে দিতাম, ওকে ওকে, মশলা টশলা রেডি করে দিতাম। বাবার কাজে সহযোগিতা করতেন? হ্যাঁ হ্যাঁ, মানে এটা ভাবলাম যে যে না, আমাদের নিজেরটা যদি নিজেরা কিছু করে নিতে সংসারে পারি। তো আপনারা 3 জনই নাকি? 4 বোন আমরা। আর আর বোনগুলোর কবে কবে হলো? আমার আরো যে 3টা বোন, ওটা হচ্ছে আমার ছোট এই আচ্ছা, ঘরের। ওকে, হ্যাঁ, ঠিক আর আছে। আমি হচ্ছে আগের। তারপর হচ্ছে কি করব, পরে হচ্ছে আর কর্মচারী দিয়ে 2টা কর্মচারী ছিল, তো ওদেরকে দিয়ে দোকান চালাতো। তো ওরা কি করলো, আস্তে আস্তে দোকানের টাকা পয়সা চুরি, ভালো বেচা কিনা ছিল, আস্তে আস্তে দোকানের টাকা পয়সা চুরি করতো, শুধু লস দেখাইতো। তো আমরা লসের হিসাব কতদিন গুনবো, আমাদেরও তো ওরকম টাকা পয়সা নাই। তারপরে এটা করার পরে যার দোকান, সে একদিন কি করলো, সেও আমাদের সাথে একটু গাদ্দারি করলো। গাদ্দারি এমন করলো যে ঠিক আছে, আপনি তো অসুস্থ, আপনি তো দোকানদারি করতে পারবেন না, আমার দোকান তাহলে আমারে দিয়ে দেন। হ্যাঁ, আব্বু তো তখন কথা বলতে পারতো না, আমাদের সামনে বলতেছে। আব্বু তখন ইয়াতে ছিল, শোয়া ছিল, উনি তো হাত পা নাড়াতে পারতো না। তো বললো যে আমি আমার শালারে দিয়ে দোকান চালাবো। এখন ওনার দোকান উনি নিয়ে গেলে তো আমরা জোর করতে পারবো না। তো উনি নিয়ে গেল, ওনার দোকানটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আব্বুর অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হলো। হসপিটাল আমরা ভর্তি থাকতেছি, যতটুকু জমানো টাকা ছিল খরচ করি, গ্রাম থেকে জায়গা বিক্রি এনে খরচ করছি। তো যে যেখানে বলতো আমাদেরকে তখন সেখানে নিয়ে যেতাম। মানিকগঞ্জ কোন হুজুর আছে ওনার কাছে নিছি, বিল্লাল ফকির আছে ওনার কাছে নিছি, মানে যে যেখানে বলতো ওখানে নিতাম। তো এরকম অনেক জায়গায় নিতে 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 একটু রিকভারি করলো। সেটা হচ্ছে যে উনি একটু দেখা যাচ্ছে একটু নড়তে পারতো, আগে যেমন টান টান হয়ে মরমানুষের মতো শুয়ে থাকতো, তারপর একটু নড়াচড়া করতে পারতো, কিন্তু হাত পা ওইভাবে নাড়াতে পারতো না। আচ্ছা, আর মুখটা বাঁকা হয়ে গেছিল, কথা বলতে পারতো না। তো এরকম করার পরে পরে হচ্ছে আমরা আর কি করব, পরে আমার আম্মু হচ্ছে ইয়া করলো, গার্মেন্টসের চাকরিটা ওইটা কন্টিনিউ করলো। আবার আমি হচ্ছে কি করব, বসে থেকে আমি ওরকম কোনো জব পাচ্ছিলাম না। আমিও গার্মেন্টসে ঢুকলাম। ঢুকে আমি হচ্ছে 5-6 মাসের মতো করলাম। তারপর দেখলাম যে গার্মেন্টসের চাকরিটা না আসলে আমি করতে পারি না, মানে সবাই কিন্তু সব কাজ করতে পারে না। মানে ওখানে অনেক বকা দিত, অনেক ঝাড়ি দিত, গালাগালি করতো, তা আমি না ওটা সহ্য করতাম না, শুধু কান্না করতাম। পরে আমি ওখান থেকে চলে আসলাম। চলে এসে আমি ভাবলাম কি যে না, আমি এই লাইনে আর জব করবো না, আমি মার্কেটিং কিছু করব। আমি হচ্ছে যেহেতু আমি কথা বলতে পারি আর আমার কথা যেহেতু ক্লিয়ার, তাহলে আমি হচ্ছে মার্কেটে চেষ্টা করি, দেখি আমার হয় কিনা। তখন মিরপুর একে হচ্ছে চন্ডিমা একটা ইয়া ছিল, শোরুম ছিল না, সরি চন্দ্রবিন্দু একটা শোরুম আছে মিরপুর একে, সনি হলের অপোজিটে। তো ওইখানে যে আমি কয়দিন ঘুরলাম, কথা বললাম, ইন্টারভিউ দিলাম, আমাকে ওরা নিবে না। বলতেছে না, তুমি অনেক ছোট, তোমাকে নেওয়া যাবে না, তোমার এখন এরকম বয়স হয় না এই লাইনে জব করার মতো। তা আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে এরকম এরকম ব্যাপার, আমি ওনাকে বললাম। তখন উনি বললো কি ঠিক আছে। তখন মাত্র 5,000 টাকা আমি প্যাকেজ শুরু করলাম। 1 মাসে, রোজার পুরো 1 মাস আমি কাজ করব, রাতের 12টা-1টা পর্যন্ত আমাকে মাস শেষে হচ্ছে চান্দাতে 5,000 টাকা দিবে। আমি সেটাতেই রাজি হলাম যে না, নাইমামা থেকে কানাও অনেক ভালো। তো আমি ওটা করতে লাগলাম। তো 1 মাস শেষ, টাকাটা আনলাম, এসে বাসায় দিলাম, আম্মুর কাছে দিলাম। আব্বুর ওষুধ পানি আনতে হয়, দেখা যায় প্রত্যেক সপ্তাহে ওনার 1500 থেকে 1800 টাকার ওষুধ লাগে আমাদের প্রত্যেক সপ্তাহে আব্বুর জন্য। তো এইভাবে চললাম। তারপর ওই এলাকা থেকে আমরা কি করবো, তো আমার একটা চাচা আছে, আমার আব্বুর হচ্ছে মামাতো ভাই, তো তার হচ্ছে ইয়াতে টঙ্গী ওনার নিজের বাড়ি আছে। তো বললো যে ঠিক আছে, আমার আম্মুর বললো যে ভাবি, যেহেতু এখন ওর এই অবস্থা, আমার ওখানে বাড়ি আছে, তোমরা ওখানে যাও, ওখানে গিয়ে থাকো, অ্যাটলিস্ট তোমাদের বাসা ভাড়াটা লাগবে না, তোমরা যে কোনো একটা কিছু করে খেতে পারবা। তো ওনাদের উপর ভরসা করে আমরা ঠিক আছে ওখানে গেলাম। আমি আর গেলাম না, আমার বসুন্ধরা সিটিতে একটা জব হয়েছে পারফিউমে। তো ওখানে আমার একটা জব হয়েছে, ওখানে মোটামুটি আমাকে 7,000 টাকা স্যালারি দিবে। তো আমার খালাতো বোন আমাদের এখানে থাকতো, তো আমি ওর সাথে দুজনে মিলে ডিসকাশন করলাম যে এক কাজ করে আমরা এখানে একটা ছোট্ট একটা বাসা নিই কম টাকার মধ্যে, তুই আর আমি এখানে থাকি, তারপর আম্মু আব্বু এখানে থাকুক, তাহলে তাদের কিছু হেল্প হলো। তা আমি আর ও মিলে 1500 টাকার মধ্যে একটা বাসা ভাড়া নিলাম। আর হচ্ছে কিছু 10 কেজি চাল, একটু ডাল, হাবিজাবি এগুলো কিনে নিলাম, যে আমরা যেন একটা মাস যেন খেতে পারি, কারণ আমি তো নতুন ঢুকছি, আমাকে তো এখন স্যালারি দিবে না। তা আমি ওকে বললাম কি, তুই কষ্ট করে এই মাসের ঘর ভাড়াটা চালাইস আর খাওয়াটা আমি চালাইতেছি। তো বললো যে ঠিক আছে। তো এরকম করে থাকলাম, আম্মু আব্বু ওখানে গেল। তো একটা মাস রইলো, পরের মাসে আমার চাচি গেছে, যাই বলতেছে কি, ভাবি ঘর ভাড়া দাও। তো আমার মা আকাশ থেকে মাটিতে পড়ছে যে আমি ঘর ভাড়া দিব। পরে বললো যে ভাবি ভাই তো দাদা তো এইভাবে কথা বলে না, উনি তো বললো যে এখানে থাকার জন্য কিছু করার জন্য ঘর ভাড়া লাগবে না। বলছে না, আমি তো হচ্ছে তোমাদের জন্য একটা রুম তো আর ইয়া দিতে পারি না, আমার ঘর ভাড়া দিতে হবে 4,000 টাকা। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও যে তখন আমাদের একটা ছোট একটা ফ্রিজ ছিল, বলতেছে কি ফ্রিজ বিল দিতে হবে।
বলতেছে ফ্রিজ বিল কত, বলে 200 টাকা। তখন আমার মা বললো যে আরে আমি যদি এই অবস্থায় 4000 টাকা যদি রেন্ট করে দিতে পারি আমি 200 টাকা দিতে পারবো। তখন তাদেরকে আর কিছু বলে নাই, 200 টাকা দিছে। দেওয়ার পরে আমার চাচারে ফোন দিয়ে বলতেছে দাদা এই ব্যাপার। তো আমার চাচা হচ্ছে আমার চাচির উপর নির্ভরশীল, সে বলতেছে যে আমি কি করব বউ, আমি তো এই বিষয়ে জানি না, তো হচ্ছে এটা সম্পূর্ণটা জানে হচ্ছে তোমার ভাবি। তারপর আমার মা কিছু মনে বলছে দাদা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে চলে যাবো। তো আমরা যে পিক আপ বোর্ডে যে মাল জিনিসগুলো আনছে আমাদের একটা খরচ আছে, আবার আমরা এখান থেকে পিক আপ বোর্ডে যাবো, আমাদের একটা খরচ আছে না। তো তারপর কি করলো, আমার মা ওখানে থাকা অবস্থায় এই বাড্ডাতে আসলো। এখানে আমার অনেক রিলেটিভ থাকে। তো আসার পরে এখানে হচ্ছে বাসা টাসা খুঁজতেছে, পরে মোটামুটি একটা রুমের বাসা পাইছে। পাওয়ার পর ওখানে অ্যাডভান্স করে পরে হচ্ছে পিক আপ বোর্ডে এখানে আনলো। তারপর আমিও মিরপুর থেকে বাসা ছেড়ে, বাকি বোনগুলো কোথায় তখন? আমার আম্মুর সাথে থাকে। তখন আমি আমার মেজো বোনটাকে বললাম কি যে তুই ওখানে বসে থেকে কি করবি, আব্বু অসুস্থ, আব্বু তো চলাফেরা করতে পারে না, তো উনি তো বিছনায়, তো তুই একটা চাকরি কর। এক রুমের মধ্যে এতগুলো মানুষজন, হ্যাঁ প্লাস আপনার বাবার সহ? হ্যাঁ, এক রুমের মধ্যে কিছু করার ছিল না তো, কারণ আমাদের তখন এমন ক্ষমতা ছিল না যে আমরা 2টা রুম নিয়ে থাকবো, আমরা একটা রুমেরই ভাড়া দিতে পারি না, 2টা রুম কিভাবে নিব। ওকে, তারপর আমার বোনকে বললাম যে তুই বসে থেকে কি করবি, তাহলে যেহেতু তুই পড়াশোনা এখন করতেছিস না, তখন ও ক্লাস 9-এ পড়ে, 9-এ ভর্তিও হয়েছে, তো তুই এক কাজ কর যদি জব করতে পারোস। তখন বসুন্ধরা সিটিতে ইরানি বোরকা বাজার, তো ওইখানে আমি ওনাদের সাথে কথা টথা বলে তো ওদেরকে আমি ইন্টারভিউতে নিয়ে যাই। ইন্টারভিউতে নেওয়ার পর আমার বোন আবার দেখতে সুন্দর, আমি কালো বাট আমার বোন দেখতে অনেক সুন্দর, তো ওর ওখানে জব হয়ে যায়। হওয়ার পরে ওকে এরকমই 5-6 হাজার টাকার মতো দিবে, তো ওখানে করে। তো মোটামুটি পরে আমরা যখন বাড্ডা চলে আসলো, তখন আমিও মিরপুর থেকে বাড্ডা চলে আসলাম, যেহেতু নিজের বাসা থেকে আমি ওখানে 1500 টাকা না দিই, আমি যদি এখানে 1500 টাকা দিই আমার তো আরো ভালো হইলো। পরে আসার পরে এখানে চলে আসছি। তারপরে এখান থেকে জব করতাম, তো যে ফ্রেন্ডস পারফিউমের জব করতাম ওনার আসলে বিজনেসটা এত ভালো ছিল না, যার কারণে হচ্ছে উনি বিজনেসটা হচ্ছে বন্ধ করে দেয় হঠাৎ করে। আচ্ছা। তো আমার যতটুকু পাওনা ছিল দিয়ে বন্ধ করে দেয়। তখন কি করব, তখন জব খুঁজতেছি, জব পাই না। তারপর আমি হচ্ছে পুলিশ প্লাজাতে কুইন্স নামে একটা দোকান ছিল, তো ওই দোকানে আমি যখন ইন্টারভিউ দিই তারা না আমাকে 8,000 টাকা নিয়ে নেয়, কিন্তু আমি একাই দোকানটা চালাবো, ঝাড়া মোছা সেল করা, তারপর হচ্ছে টাকা নেওয়া সব আমার একাই করতে হবে। তা আমি ওটাতেই রাজি হলাম, তো করতেছিলাম এরকম। তো ওনারও বেচা কিনা ছিল না, পুলিশ প্লাজার অবস্থা তখন নতুন হয়েছে, খুবই খারাপ ছিল, বেচা কিনা ছিল না। তখন ওনারা কি করলো, আমাকে বললো কি যে তোমা, মানে আমাকে 2 মাসের টাইম দিছিল প্রথম, যে 2 মাস পরে বন্ধ করে দিবে। তো হঠাৎ করে একদিন ওনার হাজবেন্ড এসে বলতেছে তোমা চাবি টাবি বুঝাই দাও, দিয়ে তুমি করো, চলে যাও, আমি আর দোকানটা কন্টিনিউ করতে পারবো না, ওনার অনেক টাকা ভাড়া জমে গেছে। তারপর আমি আর ওনাকে কিছু বলি নাই, কারণ আমি তো ওনাদের সাথে তর্ক করে পারবো না, আর আমার দরকার নাই কিছু বলার, আমি ওনাদেরকে কিছু বলি নাই। পরবর্তীতে আমি ওনাদের কাছে প্রায় হচ্ছে 8,000-12,000 টাকার মতো পাই, মানে 1.5 মাসের। ওনাদের পিছনে আমি প্রতিদিন ঘুরি, বাসা চিনি না, আমি জানি নিকেতন থাকে, বাসা চিনি না, ঘুরতেছি, টাকা আর কোথাও থেকে পাচ্ছি না। এখন আমার বাবার ওষুধ লাগবে, আমাদের এখন টাকা পয়সা নাই হাতে, একদম অবস্থা খুবই খারাপ। পরবর্তীতে হচ্ছে আমি একজনের কাছ থেকে খবর নিলাম যে ওনার বাবা মারা গেছে, ওনার বাবা নাকি কিসের কর্নেল ছিল, মারা গেছে কয়েকদিন আগে। তো আমি জাস্ট ওই সূত্র ধরে খুঁজতে আমার আম্মুকে নিয়ে খুঁজতে আমি ফাইনালি ওনার বাসাটা পাই। ওনারা কেউ আমার সাথে দেখা করবে না, দেখা করতে কেউ এগ্রি না, বলে না দেখা করবো না, হচ্ছে দিব টাকা, এই সে এরকম করতেছে। তা আমি বলছি যে দেখেন আমি অল্প কিছু টাকা পাই, আপনি বড় লোক, আপনার নিকেতনে বাড়ি আছে নিজেদের, আমার কিন্তু নাই, আমি জব করেছি আপনার এখানে, আমার টাকাটা আপনার তো দেওয়া উচিত। তো এরকম করার পরে আমাকে প্রায় হচ্ছে 2-3 মাস ঘুরায়া তারপর সে আমাকে 6,000 টাকা দিছে, বলছে বাকিটা পরে দিবে। তারপরে থেকে সে আমার সাথে আর যোগাযোগ করে না। আমি ওনার বাসায় যাই, কিন্তু ওনার বাসায় আমাকে ঢুকতে দেয় না, দারোয়ান নিষেধ করে দিচ্ছে। তো আমি আর ওইভাবে টাকাটা পাইনি, অনেকদিন ঘোরার পরে নিজেও ক্লান্ত হয়ে গেলাম যে থাক, 6,000 টাকা দিচ্ছে, আর 6,000 টাকা সে যদি আমাকে দিত তাহলে অবশ্যই সে আমার সাথে কন্ট্যাক্ট করতো। তা আমি ওটাও ছেড়ে দিই, আল্লাহর রাস্তায় ছেড়ে দিই। তারপর এই যে শুরু হয় আমার বাবা আবার কয়েকদিন পর তারপর একটু রিকভারি করলো, সে হচ্ছে কথা বলতে পারতো আর হাতটা একটু নাড়াতে পারতো। তো এই করতে করতে দেখা যায় আবার মাঝে মধ্যে সে এই নিয়ে কিন্তু 4-5 বার স্ট্রোক করে ফেলছে। এই প্যারালাইজ করার পরে সবকিছু বিছানাতে, হ্যাঁ তারপরে করে ফেলছে। এই যে হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি, এই যে হার্ট ফাউন্ডেশনে যে আমি সব কাগজপত্র আজকে সাথে করে নিয়ে আসছি, অনেকগুলো আনতে পারিনি, অনেকগুলো নিয়ে আসছি। তো হচ্ছে ওনাকে নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হইতেছে, হসপিটালে ভর্তি থাকতে হচ্ছে। তো এখন ফাইনালি হচ্ছে ডাক্তারের লাস্ট টাইম যখন আমরা ডাক্তার হচ্ছে হসপিটাল ওনাকে নিয়ে ভর্তি থাকি, ও এইসিসি না কি বলে এটা যখন করাই, তখন ডাক্তার বলছে যে ওনাকে 3টা রিং পরাতে হবে।
যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে 3টা রিং পরাতে হবে, কারণ হচ্ছে ওনার কন্ডিশন এত ভালো না, ওনার হচ্ছে মাথায় প্রবলেম হয়েছে, তারপর হচ্ছে উনি কয়েকদিন পর পরই অসুস্থ হয়, ওনাকে নিয়ে আমাদের হসপিটাল দৌড়াইতে হয়। আর ওনাকে এখন ট্রিটমেন্ট করানোর মতো আমাদের আর সামর্থ্য নাই, কারণ আমরা গ্রামের হচ্ছে আমাদের যতটুকু ছিল ততটুকু বিক্রি করছি, বাকিটা আমার ছোট চাচা হচ্ছে আমার দাদি যখন বেঁচে ছিল তখন আমার দাদি তো আগের যুগের মানুষ, তো 135 বছর বয়স হয়েছিল, তো ওনাকে দিয়ে টিপ সই দিয়ে মোটামুটি সবই লেখে নিয়ে যায়। তো আর বাকি যতটুকু থাকে হচ্ছে চড়ে বিলে অতটুকু বিক্রি করে আব্বুর ট্রিটমেন্ট করাইছি। এখন গ্রামে আছে সামান্য একটু জায়গা আছে, ধরেন একটা ঘর উঠাইতে পারবো কোনো রকম বাঁচার মতো, এতটুকুই আছে। তো সব কিছু মিলে এখন অনেক পরিস্থিতি খারাপ। এই যে করোনার আগে আমি বাংলা লিঙ্কের একটা প্রজেক্ট করতাম, বাংলা লিঙ্কের একটা প্রজেক্টে কাজ করতাম। তো করোনা আসলো 1.5 মাস করেছি আমি, 1 মাসে ফুল স্যালারি পেয়েছি 15,000 টাকা, আর 1 মাস হচ্ছে আমি কন্টিনিউ করিনি, অর্ধেক মাস করা হয়েছে। এর মধ্যে ফার্স্ট টাইম তখন বাংলাদেশে করোনা ঢোকার পরে ওনারা বলে যে আমরা এখানে আর এটা কন্টিনিউ করতে পারবো না, এটা এখানে স্টপ, যদি করোনার পরিস্থিতি পরবর্তীতে যদি ভালো হয় তাহলে আমরা এটা বিবেচনা করব। তো এরকম করে অনেক দিন ওয়েট করলাম, করার পরে এই যে করোনা চলে আসলো। করোনার মধ্যে তো সত্যি কথা বলতে গেলে আমরা একদম মানে রান্নাই হইতো না আমাদের ঘরে, এত খারাপ অবস্থা গেছে আমাদের, আমরা ঠিক মতো খাইতেও পারিনি। তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা ফেসবুকে, তো আমি ওদেরকে বলছি যে একটু হেল্প করার জন্য, যে আমাদেরকে একটু হেল্প করতে পারবে কিনা। তো করছে, অনেকেই করছে। যেমন হচ্ছে কেউ চাল ডাল দিয়ে গেছে, আব্বুর ওষুধ ছিল না, পরে আমি প্রেসক্রিপশনের ছবি তুলে তুলে পাঠাইছি। তো কেউ ওষুধও দিয়ে গেছে। তো আমরা এমনও দিন গেছে আমরা না খেয়েও ছিলাম। এখন পর্যন্ত দেখা যায়, এখন আমি একটা ইয়েতে জয়েন করছি, সেখানে ঠিক মতো দেখা যাচ্ছে যে আমাকে বলছে যে ওরা 8,000 টাকা দিবে স্যালারি। এখন করোনার জন্য তো অনেকদিন বন্ধ পড়ে গেল না, তো 8,000 টাকা এখন টোটালি মনে হয় 4 রাত পর্যন্ত কাজ করলে 4,000 টাকা পাবো। এখন 4,000 টাকা দিয়ে ঈদ আসছে, নিজেদের ঘরেও তো টুকটাক বাজার দরকার, আব্বুর ওষুধ দরকার। এখন ডাক্তারের কাছে যখন লাস্ট টাইম আব্বুকে নিল, বললো যে যত তাড়াতাড়ি সম্ভব ওনার ট্রিটমেন্ট করাইতে। আর আমরা এখন ট্রিটমেন্ট করানোর মতো আমাদের এখন পরিস্থিতি নাই। হ্যাঁ, কারণ আমাদের যা ছিল সব শেষ, আমরা এখন নিজেরাই চলতে পারি না, খাইতে পারি না। আমি সেই হচ্ছে খিলগাঁও তালতলা যাই, হচ্ছে ডিউটি করতে, আমি হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি। কি করেন আপনি খিলগাঁও তালতলাতে? আমি হচ্ছে ইয়াতে একটা শোরুমে আছি। কি করেন ওখানে? ওখানে সেলস গার্ল। হ্যাঁ, আচ্ছা। তো ওখানে আমি এই যে হেঁটে হেঁটে যাই এত দূর, আমি দক্ষিণ বাড্ডা থেকে ওখানে হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি। মানে ভাড়া দিয়ে যে যাবো, একদিন খারাপ লাগলে যে আমি রিক্সায় যাব, ওই পরিস্থিতি নাই। আর এখন তো বাসও চলে না যে আমি বাসে কম টাকায় যেতে পারবো। তো বাকি যারা আছে তারা সবাই বোন? হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে 4 বোন। তো একদম ছোট যেটা, সেটা হচ্ছে এবার ক্লাস 8-এ আছে। ওকে হচ্ছে আমার পরিচিত আর কি একটা চাচা গ্রামের, তো উনি টিচার। তো উনি আর কি বলতেছে ঠিক আছে আমার এখানে করুক, আমি যতটুকু পারি হেল্প করব। দেখা যায় যদি 5,000 টাকা আসে ওর স্কুলে, তাহলে 2,500 টাকায় উনি কাজটা কমপ্লিট করে দেয়। বাকি সবাই পড়াশোনা করে? না না, আর কেউ পড়াশোনা করে না? পড়াশোনা করে। ওরা কোথায় আছে? কাজে আছে? না, কাজে আছে বলতে হচ্ছে আমার 2টা বোন বিয়ে হয়ে গেছে। আমার ছোট, আমি হচ্ছে সবার বড়, আমার 2টা বোন বিয়ে হয়ে গেছে। ও, আপনার বিয়ে হয়নি? না। কেন হয়নি? আমার হয়নি, এই যে ফ্যামিলি দেখতে হবে, ফ্যামিলি, বাবা অসুস্থ, তারপর যদি বাড়িতে একটা ঘর নাই, যদি একটা ঘর উঠাতে পারতাম, তাদেরকে যদি সেটেল করতে পারতাম, তাহলে হচ্ছে হয়তো আমি চিন্তা ভাবনা করতাম। এখন আমি তাদেরকে কার আশায় কার ভরসায় আমি রাখবো? এখন আব্বু অসুস্থ, এখন গ্রামে ছোট একটা ঘর থাকলেও দেখা যায় ওখানে তারা থাকতো, আমি জব করে কিছু টাকা দিতে পারতাম, সেই পরিস্থিতিও তো নাই। আচ্ছা, গ্রামে আছে একটু জায়গা, ঘর নাই, ঘর ওঠানোর মতো সামর্থ্য নাই। তো এখন হচ্ছে যত তাড়াতাড়ি বাবাকে ট্রিটমেন্ট করাইতে হবে। এখন আমি তো 4,000 টাকা দিয়ে আর ট্রিটমেন্ট করাইতে পারবো না। এখানে ডাক্তার বলছে, তাকে জিজ্ঞেস করলাম যে কত টাকার মতো খরচ হবে, উনি বললো যে 5-6 লাখ টাকার মতো খরচ হবে। 3টা রিং বসাতে 3টা ব্লক ধরা পড়ছে। আর ওনার মাথায় প্রবলেম আছে, মানে ওনার মাথায় সমস্যা হয়ে গেছে, স্ট্রোক করছে বেশ কয়েকবার, তো মাথার সমস্যা হয়েছে, এটার জন্য হচ্ছে ওনাকে। সো আল্লাহ না করে কোনো যদি সার্ভাইভ না করেন, সেক্ষেত্রে লাইফের প্ল্যান কি? এখন আল্লাহ ভরসা, এখন কিভাবে বলবো, আমাদের তো আসলে ওরকম কোনো সেভিংস নাই, ওরকম কিছুই নাই যে আমরা কিছু চিন্তা করব। এখন আপাতত যেটা আছে ওটা নিয়ে চিন্তা করে দেখি, বাবাকে যদি কিছু ভালো কিছু হতেও পারে, জানি না, আল্লাহর উপর সবকিছু, খারাপও হতে পারে। তবে হ্যাঁ, এতটুকুই বলবো সবাইকে যে একটু দোয়া করবেন যে ভালো কিছুই যেন হয়। এই যে লাইফ আপনার, আপনি আজকে যে জীবনের গল্পটা এখানে বললেন, খুব ছোট করে আমরা আনছি, কিন্তু এরকম জীবন কিন্তু এখন অনেকেরই করোনাকালীন সময়ে। হ্যাঁ, অসংখ্য মানুষের এই জীবন।
নিজের দুই বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন, শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতেছেন। হ্যাঁ, কেন ওই দিক থেকে কি কোনো সাপোর্ট পাওয়া যায় না? ওনার হাজবেন্ডরা কোনো না সাপোর্ট করে না? সাপোর্ট বলতে কি, আমি বলি আমার যে সেজো বোনটা, ওর হাজবেন্ড হচ্ছে একটা ছোট্ট জব করে, যেটা দিয়ে ওদের নিজেদের চলে না, যে এটা সত্যি কথা, ওদের নিজেদেরই চলে না, ওরা সাপোর্ট করবে কি? আর মেজো বোনের হাজবেন্ড আমার একার কামাইতে তো আসলে সবকিছু হয় না, বাসা ভাড়া। আমার আম্মুও কিন্তু অসুস্থ, উনিও কিন্তু ওনার হচ্ছে অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পর যে মানুষের নাড়িটা যেই হচ্ছে একটা হচ্ছে পর্দার মধ্যে থাকে, ওনার পর্দাটা কিন্তু ফেটে গেছে, ওনার নাড়িগুলো কিন্তু সব বের হওয়া, যে কোনো সময় ওনারও একটা কিছু হতে পারে। ডাক্তার বলেছে ওনাকে অপারেশন করাতে। এখন ওনারটা এরকম না যে ওনারটা কিছুদিন চলবে, উনি বিছনায় পড়ে যায় নাই, এর জন্য ওনারটা আমরা একটু কম করতেছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে যে গল্পটা আমরা ওর কাছ থেকে শুনলাম সেটা বাংলাদেশের অনেক মধ্যবিত্ত পরিবারের গল্প। আমরা আসলে যেটা হয় আমাদের সোসাইটিতে দিন এনে দিন খাওয়ার মতো একটা অবস্থা। দেখবেন যে ম্যাক্সিমাম পরিবারে আসলে একজন উপার্জনক্ষম ব্যক্তি থাকেন। ওই একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন বেড রিডেন হয়ে যায়, বা ওই একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন কোনো কারণে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে চলে যায়, তখন বাকি যারা মেম্বার আছেন তাদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যায়। আজকের এই খুব স্বল্প সময়ের যে গল্পটা, আসলে এতটা স্বল্প সময়ের গল্প এটা হবে আমি নিজেও ভাবিনি। খুব স্বল্প সময়ের একটা গল্প, এই গল্পটা অনেক মানুষের চিত্রকে এখানে উপস্থাপন করেছে। কিছু মানুষ হয়তো আমরা এখন পর্যন্ত খুব ভালো আছি লকডাউন সিচুয়েশনে। লকডাউন সিচুয়েশনটা যদি ওদের ক্ষেত্রে না হতো, তাহলে হয়তো আজকে ওরা যে কোনোভাবেই হোক বের হয়ে আসতে পারতো। তো আসলে আমাদের ফিউচারটা কি, সেটা নিয়ে আমাদেরকে অনেক বেশি চিন্তাগ্রস্ত আমরা এখন, এবং আমরা জানি না যে আসলে কোথায় আমরা যাব। তো সেই জায়গাটা থেকে আমরা আসলে ধন্যবাদ জানাই যে আপনি স্টিল ফাইট করতেছেন, এবং আপনি আপনার এখানে একটা ভয়ঙ্কর রকমের এথিক্স আছে। সেই এথিক্সটা হচ্ছে আপনার বাবা সে নিজের বাবা না, ঔরস্যজাত যেটা আমরা বুঝি সেটা না। তারপরও আপনি তার জন্যে এবং আপনার ফ্যামিলির জন্যে নিজে বিয়ে না করে নিজের ছোট দুই বোনকে বিয়ে দিয়েছেন, এবং আপনি এখনো বলতেছেন যে আমি যদি আমার বিয়ে শাদী করি তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে, আমার বাবাকে কে দেখবে, আমার মাকে কে দেখবে। এই যে একটা অসাধারণ ফিলিংস, এই যে একটা অসাধারণ অনুভূতি, এটা কজন মানুষের মধ্যে থাকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। খুব ছোট্ট করে হলেও শেষের দিকে এসে যে গল্পের একটা মেসেজ খুঁজে বের করার যে চেষ্টা আমাদের, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। প্রিয় শ্রোতা যারা শুনছেন, যে আমরা আসলে অনেক মানুষই থাকেন আমাদের জীবনে। এটা এমন একটা গল্প যে গল্পের খুব একটা চড়াই উতরাই নাই, যে গল্পে কোনো একটা ঢেউ নাই, যে গল্পে ভয়ঙ্কর রকমভাবে কোনো ধাক্কা নাই। কি চমৎকারভাবে ও বলে গেল, খুব ছোট্ট করে বলা, কিন্তু ভয়ঙ্কর রকম একটা লেসন আছে। সেই লেসনের জায়গাটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন, তাহলে এই অল্প সময়ে অনেক কিছু উপলব্ধি করা যায়। একটা হোটেলে কাজ নেয় পরোটা বানানোর, কারণ কিছু তো করে খেতে হবে। তো পরোটা বানানোর কাজ নেয়, ওইখানে অনেক দিন করে, প্রায় 6 মাসের মতো করে, গরম। তারপর আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছে, ওখানে ওনাকে আর মানাচ্ছে না। তো সে বললো যে ঠিক আছে, তাহলে এখন তো অন্য কিছু একটা করা লাগবে, আমি দেখি কি করা যায়। তো ওটা ছেড়ে দেওয়ার পরে ঝালমুড়ির ব্যবসা ধরলো। ঝালমুড়ি ব্যবসা ওইটাও করতে পারে না, কারণ জানে না কাজটা উনি কিভাবে করবে। তো ঝালমুড়ি ব্যবসা ধরলো, ঝালমুড়িও পারলো না। তারপর হচ্ছে ছোলা, যেমন শসা দিয়ে ছোলা বানায় বিক্রি করে, ওটাও করলো। তো করার পরে ওইটা থেকে আসলে ওরকম কোনো বেনিফিট আসতেছিল না, চলে খাওয়ার মতো, বাসা ভাড়াদার মতো ওরকম বেনিফিট আসতেছিল না। তখন হচ্ছে সে কি করলো, আপনার মানুষ কিন্তু যে গাড়ি ঠেলে ঠেলে আগে চটপটি হালিম বিক্রি করতো, তো ওই রকম হচ্ছে হালিম বিক্রি করা শুরু করলো। আচ্ছা, আমরা বাসা থেকে তৈরি করে দিতাম। আমি আর ওইভাবে পড়াশোনাও করতে পারিনি, কারণ আমার হচ্ছে হয়তো বা আমি বাইরে কাজ করে টাকা ইনকাম না করতে হলে আমার ঘরে হেল্প করতে হতো, তো আমি আর স্কুলে যেতে পারিনি। তো হচ্ছে আমি ওনাকে বাসার থেকে আমি আমার আম্মু অনেক হেল্প করতাম। তো হালিম টালিম এগুলো রান্না করে দিতাম, গুছায় বাছায় দিতাম। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 7 বছর। স্কুলে পড়েন? স্কুলে না, স্কুলে ভর্তি হইতে পারি নাই, কারণ হ্যাঁ, কারণ হচ্ছে ফ্যামিলির এরকম অবস্থা, তারপর টাকা পয়সারও ব্যাপার স্যাপার, স্কুলে আর ভর্তি হতে পারিনি। তারপর হচ্ছে এরকম করতে করতে দেখা যাচ্ছে যে আব্বুর ওইটা দিয়েও আমাদের সংসার চলতেছে না, আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। দেখা যায় প্রত্যেক দিন 20 টাকা 30 টাকা দিত বাজার করতে, ওইটা দিয়ে দেখা যায় সবজি, দেন হচ্ছে মাছ, যখন যেটা পারতাম ওইভাবে আনতাম, ওইভাবেই চলতাম। খুব কষ্ট করে চলতে হতো আমাদের। পরে আমার আম্মু ভাবলো যে এইভাবে তো আসলে চলে না, একটা কিছু করা দরকার। তখন আমার আম্মু মিরপুরে গার্মেন্টসে চাকরি নেয়। চাকরি নেওয়ার পরে ওখানে হেল্পারিতে চাকরি করে। তো তখন মেবি 4000 4500 টাকা এরকম সামথিং স্যালারি ছিল। তো ওইটা দিয়ে করতে থাকে। তখন আমরা মোটামুটি একটু হই যে না, অ্যাটলিস্ট বাসা ভাড়া খাওয়া দিয়ে চলা যাচ্ছে। তো আমার মিরপুর শেওড়াপাড়াতে হচ্ছে আমার আম্মুকে একজন হচ্ছে মেয়ে ডাকছে,
জি। উনি হচ্ছে অলমোস্ট আমার আব্বুর বয়সী। তো মানে কথায় কথায় দুষ্টুমিতে হচ্ছে আমার আম্মুকে মেয়ে ডাকছে, তো আমার আম্মু ওনাকে বাবা বাবা বলে। তো উনি কি করছে, ওনার আবার হচ্ছে হোটেল টোটেলে আছে, বড় হোটেল আছে। তো উনি বললো কি যে ঠিক আছে জামাই, আপনি তো বসে থাকেন, তো আমি একটা হোটেল নিয়েই, আপনি এটা করেন, লাভ টাপ যা আসে আমাকে কিছু দিয়ে আপনিও চলেন শেয়ারে। হ্যাঁ শেয়ারে। তা আমাদের আর টাকা পয়সা লাগে না, উনি নিয়ে দিছে একদম হচ্ছে সরাপাড়া বাস স্ট্যান্ডে। তো ভালো একটা পজিশনে দিল। তো আমার আব্বু ওইটাও সুন্দর করতেছে, আমাদের দিন ফিরছে যে যাক, আমার আম্মু চাকরি ছেড়ে দিচ্ছে, আমি আমার আম্মু মিলে হোটেলের কাজগুলো করে দুই ঘর থেকে ভাত বিক্রি করতেছে, সিঙ্গারা সমোসা পরোটা এভরিথিং আর কি করে। তো করার পরে হঠাৎ করে এরকম ধরেন 1-1.5 বছর করছে, মোটামুটি হচ্ছে কিছু টাকা হচ্ছে সেভিংস করেছে, যেমন হচ্ছে 50-60 হাজার 1 লাখ সামথিং এরকম। তো হঠাৎ করে আমার আব্বু হচ্ছে এরকম সকালবেলা নাস্তার টাইম শেষ, হচ্ছে সিঙ্গারা সমোসা টাইমে, তো হঠাৎ করে অনেক অসুস্থ লাগতেছে। তো অসুস্থ লাগার পরে উনি বাসায় আসছে, বাসা আসার পর বলতেছে কি আমার না অনেক কষ্ট হইতেছে, অনেক খারাপ লাগতেছে। তখন আপনি কোন ক্লাসে? আমি তখন হচ্ছে ক্লাস না, তখন আমি মাঝখানে কিছুদিন পরে আর পড়িনি। তখন হচ্ছে আমার বয়স, এটা হচ্ছে 2018 সালের কথা। তখনও আমি মোটামুটি হচ্ছে এমনি ওই যে ঈদের প্যাকেজ হচ্ছে মার্কেটে আমি জব করতাম। মানে আপনি কি পড়াশোনা একদমই করেন নাই? না, কিন্তু আপনার ভাষা শুনে কিন্তু সেটা মনে হয় না। হ্যাঁ, এটা আসলে কেউই বলতে পারে না যে আমি আসলে জব করেছি কি না করেছি, আসলে কেউ বলতে পারে। আমি যেখানে জব করি সেখানেও আমি এভাবেই কথা বলি, বাট তারা জানে না যে আমি আসলে কোন পর্যন্ত পড়াশোনা করেছি। আপনি একেবারে স্কুলে যান নাই? একেবারে বলতে হচ্ছে কি আমি বলি, যেমন হচ্ছে আমাদের যখন খুব খারাপ অবস্থা থাকতো, আমরা কিছুদিন গ্রামে যেয়ে থাকতাম, কিছুদিন ঢাকায় থাকতাম, এরকম করতে করতে পড়াশোনা হতো না, এই 1, 2, 3 পর্যন্ত, এই পর্যন্তই। বাট হচ্ছে এর বেশি আর পড়া হয় নাই। কিন্তু আমার কথা শুনে আসলে কেউ বুঝতে পারে না যে আমি আসলে কোন পর্যন্ত পড়াশোনা করছি। এটা কারণটা কি, মানে কি কোথায় শিখলেন আপনি? না, শিখলাম না আসলে, ছোটবেলা থেকে ঢাকায় তো জব টপ করেছি, আর হচ্ছে দেখা যায় যে ভালো ভালো মানুষের সাথে পরিচয় ছিল, তাদের সাথে কথা বলতাম, তো ওইভাবে অটোমেটিকলি হয়ে গেছে। তো হচ্ছে এইভাবে চলতে লাগলাম। তারপর আমরা আব্বু হঠাৎ অসুস্থ, বাসায় এসে বলতেছে আমার অনেক খারাপ লাগতেছে, আমার হাত পাও কেমন যেন করতেছে। তা আমরা ভাবলাম যে গরমের দিন হয়তো বা গরমের থেকে এই জিনিসগুলো হচ্ছে। জি। তো আমরা আর কিছু বলিনি। এর মধ্যে আমার ছোট চাচা আসছে, ওনার ছোট মেয়ে, ওনার একটাই মেয়ে, ওনার বিয়ে। তো আমার চাচাতো বোনের বিয়ে আমাদেরকে আসছে দাওয়াত করতে। তো দাওয়াত করতে আসছে, এখন আমার আব্বু বলতেছে, তখন আমার আব্বু শুনলে এত খারাপ হয় না, খারাপ বাট এত এরকম ছিল না। তো আমার আব্বু বলতেছে কি ঠিক আছে, তোর যখন একটাই মেয়ে, তো আমি ঠিক আছে, আমরা না যেতে পারি, ওরা বুন্ডা চলে যাবে না। তো আমার চাচা আবার ডিমান্ড করছে যে ঠিক আছে ভাই, তো আমার মেয়ের তো বিয়ে, তো আমারে তো কিছু গিফট টিপ দেওয়া লাগবে না, তো আমার কিছু টাকা দিন যেন আমার বিয়েতে কাজ হয়। তখন মোটামুটি আমাদের অবস্থা ভালো। তো আমার আব্বু বলছে ঠিক আছে ভাই, আমি তো আর তো আহামরি এখন সাইরা উঠি নাই, তো আমি 5-10 হাজার যতটুকু পারি আমি তোকে দিব। তো আমার চাচা বলছে যে ঠিক আছে। তো এর মধ্যে আমার আব্বুর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে মতো। পরে কি করবে, পরে আমার মা বলতেছে কি চল আমরা ডাক্তারের কাছে যাই, হসপিটালে যাই, দেখি কেন এরকম হয়েছে। তো আমার আব্বুকে নিয়ে মনে হয় হেঁটে, মানে গাড়িতে উঠে নাই, কিছু দূর গেছে, যাওয়ার পরে আব্বু রাস্তার মধ্যে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে হচ্ছে আমার মা ধরে তাড়াতাড়ি আমাদেরকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমরা হচ্ছে গেছি, বাসায় একটা বাটন ফোন ছিল, ফোন দিছে, আমরা তাড়াতাড়ি গেছি। যাওয়ার পরে ধরে আমরা আনছি। এখন সে আর নড়তে পারে না, হাত পাও কিছু নাড়াইতে পারে না, পরে পুরো শরীর অবশ হয়ে গেছে। আমরা জানি না যে ওইটা আসলে হার্ট অ্যাটাক, উনি তো এর আগে কখনো করেনি, আমরা জানি না। তো পাশে হচ্ছে একটা ফার্মেসি ছিল, ওনাকে বলছি, উনি ভুংবাং একটা ওষুধ দিছে, খাইছে, কাজ হয় নাই। তারপর হচ্ছে কি করব, পরে হচ্ছে মিরপুর শাহরাপাড় আনন্দবাজারে একটা ডাক্তার আছে, শিমুল ডাক্তার, যার কাছ থেকে আমরা সবসময় হচ্ছে ওষুধ খেতাম। তো ওনাকে আমার মা খবর দিয়ে আনছে, উনি বাসা আসলে 500 টাকা ওনাকে দিতে হয় ওই সময়। তো আসার পরে ওনাকে দেখালো, পরে উনি বললো উনি তো স্ট্রোক করছে, ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যান। তারপরে আমরা কি করব, ধরাধরি করে আমরা হসপিটালে নিছি। হসপিটালে নেওয়ার পরে তো ডাক্তারও এটা বললো, ওনাকে 4-5 দিন ভর্তি রাখার পরে বললো যে আপনারা বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে আপনাদের মতো ট্রাই করেন। আচ্ছা। পরে ওইখান থেকে ওই যে আপনি তখন কি করেন? আমি তখন হচ্ছে ওই যে আব্বুর হোটেলে কাজ করে দিতাম। হোটেলে কিসের কাজ করতেন? ওই যে হোটেলে বাসা থেকে আমরা সিঙ্গারা সমোসাগুলো বানাই দিতাম, ভেজে দিতাম, মশলা টশলা রেডি করে দিতাম। বাবার কাজে সহযোগিতা করতেন? হ্যাঁ, মানে এটা ভাবলাম যে না, আমাদের নিজেরটা যদি নিজেরা কিছু করে নিতে পারি। সংসারে তো আপনারা 3 জনই নাকি? 4 বোন আমরা। আর বোনগুলোর কবে হলো? আমার আরো যে 3টা বোন, ওটা হচ্ছে আমার ছোট এই ঘরের, হ্যাঁ, আর আমি হচ্ছে আগের। তারপর হচ্ছে কি করব, পরে হচ্ছে আর কর্মচারী দিয়ে 2টা কর্মচারী ছিল, তো ওদেরকে দিয়ে দোকান চালাতো। তো ওরা কি করলো,
আস্তে আস্তে দোকানের টাকা পয়সা চুরি, ভালো বেচা কিনা ছিল, আস্তে আস্তে দোকানের টাকা পয়সা চুরি করতো, শুধু লস দেখাইতো। তো আমরা লসের হিসাব কতদিন গুনবো, আমাদেরও তো ওরকম টাকা পয়সা নাই। তারপরে এটা করার পরে যার দোকান সে একদিন কি করলো, সেও আমাদের সাথে একটু গাদ্দারি করলো। গাদ্দারি এমন করলো যে ঠিক আছে আপনি তো অসুস্থ, আপনি তো দোকানদারি করতে পারবেন না, আমার দোকান তাহলে আমারে দিয়ে দেন। হ্যাঁ, আব্বু তো তখন কথা বলতে পারতো না, আমাদের সামনে বলতেছে, আব্বু তখন ইয়াতে ছিল, শোয়া ছিল, উনি তো হাত পা নাড়াতে পারতো না। তো বললো যে আমি আমার শালারে দিয়ে দোকান চালাবো। এখন ওনার দোকান উনি নিয়ে গেলে তো আর আমরা জোর করতে পারবো না। তো উনি নিয়ে গেল, ওনার দোকানটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আব্বুর অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হলো। হসপিটাল আমরা ভর্তি থাকতেছি, যতটুকু জমানো টাকা ছিল খরচ করি, গ্রাম থেকে জায়গা বিক্রি এনে খরচ করছি। তো যে যেখানে বলতো আমাদেরকে তখন সেখানে নিয়ে যেতাম। মানিকগঞ্জ কোন হুজুর আছে ওনার কাছে নিছি, বিল্লাল ফকির আছে ওনার কাছে নিছি, মানে যে যেখানে বলতো ওখানে নিতাম। তো এরকম অনেক জায়গায় নিতে 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 একটু রিকভারি করলো। সেটা হচ্ছে যে উনি একটু দেখা যাচ্ছে একটু নড়তে পারতো, আগে যেমন টান টান হয়ে মরমানুষের মতো শুয়ে থাকতো, তারপর একটু নড়াচড়া করতে পারতো, কিন্তু হাত পা ওইভাবে নাড়াতে পারতো না। আচ্ছা। আর মুখটা বাঁকা হয়ে গেছিল, কথা বলতে পারতো না। তো এরকম করার পরে পরে হচ্ছে আমরা আর কি করব, পরে আমার আম্মু হচ্ছে ইয়া করলো, গার্মেন্টসের চাকরিটা ওইটা কন্টিনিউ করলো। আবার আমি হচ্ছে কি করব, বসে থেকে আমি ওরকম কোনো জব পাচ্ছিলাম না। আমিও গার্মেন্টসে ঢুকলাম, ঢুকে আমি হচ্ছে 5-6 মাসের মতো করলাম। তারপর দেখলাম যে গার্মেন্টসের চাকরিটা না আসলে আমি করতে পারি না, মানে সবাই কিন্তু সব কাজ করতে পারে না। মানে ওখানে অনেক বকা দিত, অনেক ঝাড়ি দিত, গালাগালি করতো, তা আমি না ওটা সহ্য করতাম না, শুধু কান্না করতাম। পরে আমি ওখান থেকে চলে আসলাম। চলে এসে আমি ভাবলাম কি যে না, আমি এই লাইনে আর জব করবো না, আমি মার্কেটিং কিছু করব। আমি হচ্ছে যেহেতু আমি কথা বলতে পারি আর আমার কথা যেহেতু ক্লিয়ার, তাহলে আমি হচ্ছে মার্কেটে চেষ্টা করি, দেখি আমার হয় কিনা। তখন মিরপুর একে হচ্ছে চন্ডিমা একটা ইয়া ছিল, শোরুম ছিল, না সরি চন্দ্রবিন্দু একটা শোরুম আছে মিরপুর একে সনি হলের অপোজিটে। তো ওইখানে যে আমি কয়দিন ঘুরলাম, কথা বললাম, ইন্টারভিউ দিলাম, আমাকে ওরা নিবে না, বলতেছে না তুমি অনেক ছোট, তোমাকে নেওয়া যাবে না, তোমার এখন এরকম বয়স হয় না এই লাইনে জব করার মতো। তা আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে এরকম এরকম ব্যাপার, আমি ওনাকে বললাম। তখন উনি বললো কি ঠিক আছে। তখন মাত্র 5,000 টাকা আমি প্যাকেজ শুরু করলাম, 1 মাসে, রোজার পুরো 1 মাস আমি কাজ করব, রাতের 12টা-1টা পর্যন্ত আমাকে মাস শেষে হচ্ছে চান্দাতে 5,000 টাকা দিবে। আমি সেটাতেই রাজি হলাম যে না, নাইমামা থেকে কেন অনেক ভালো। তো আমি ওটা করতে লাগলাম। তো 1 মাস শেষ, টাকাটা আনলাম, এসে বাসায় দিলাম, আম্মুর কাছে দিলাম। আব্বুর ওষুধ পানি আনতে হয়, দেখা যায় প্রত্যেক সপ্তাহে ওনার 1500 থেকে 1800 টাকার ওষুধ লাগে আমাদের প্রত্যেক সপ্তাহে আব্বুর জন্য। তো এইভাবে চললাম। তারপর ওই এলাকা থেকে আমরা কি করবো, তো আমার একটা চাচা আছে, আমার আব্বুর হচ্ছে মামাতো ভাই, তো তার হচ্ছে ইয়াতে টঙ্গী ওনার নিজের বাড়ি আছে। তো বললো যে ঠিক আছে, আমার আম্মুর বললো যে ভাবি যেহেতু এখন ওর এই অবস্থা, আমার ওখানে বাড়ি আছে, তোমরা ওখানে যাও, ওখানে গিয়ে থাকো, অ্যাটলিস্ট তোমাদের বাসা ভাড়াটা লাগবে না, তোমরা যে কোনো একটা কিছু করে খেতে পারবা। তো ওনাদের উপর ভরসা করে আমরা ঠিক আছে ওখানে গেলাম। আমি আর গেলাম না, আমার বসুন্ধরা সিটিতে একটা জব হয়েছে পারফিউমে। তো ওখানে আমার একটা জব হয়েছে, ওখানে মোটামুটি আমাকে 7,000 টাকা স্যালারি দিবে। তো আমার খালাতো বোন আমাদের এখানে থাকতো, তো আমি ওর সাথে দুজনে মিলে ডিসকাশন করলাম যে এক কাজ করে আমরা এখানে একটা ছোট্ট একটা বাসা নিই কম টাকার মধ্যে, তুই আর আমি এখানে থাকি, তারপর আম্মু আব্বু এখানে থাকুক, তাহলে তাদের কিছু হেল্প হলো। তা আমি আর ও মিলে 1500 টাকার মধ্যে একটা বাসা ভাড়া নিলাম। আর হচ্ছে কিছু 10 কেজি চাল, একটু ডাল, হাবিজাবি এগুলো কিনে নিলাম, যে আমরা যেন একটা মাস যেন খেতে পারি, কারণ আমি তো নতুন ঢুকছি, আমাকে তো এখন স্যালারি দিবে না। তা আমি ওকে বললাম কি তুই কষ্ট করে এই মাসের ঘর ভাড়াটা চালাইস আর খাওয়াটা আমি চালাইতেছি। তো বললো যে ঠিক আছে। তো এরকম করে থাকলাম, আম্মু আব্বু ওখানে গেল। তো একটা মাস রইলো, পরের মাসে আমার চাচি গেছে, যাই বলতেছে কি ভাবি ঘর ভাড়া দাও। তো আমার মা আকাশ থেকে মাটিতে পড়ছে যে আমি ঘর ভাড়া দিব। পরে বললো যে ভাবি ভাই তো দাদা তো এইভাবে কথা বলে না, উনি তো বললো যে এখানে থাকার জন্য কিছু করার জন্য ঘর ভাড়া লাগবে না। বলছে না আমি তো হচ্ছে তোমাদের জন্য একটা রুম তো আর ইয়া দিতে পারি না, আমার ঘর ভাড়া দিতে হবে 4,000 টাকা। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও যে তখন আমাদের একটা ছোট একটা ফ্রিজ ছিল, বলতেছে কি ফ্রিজ বিল দিতে হবে। বলতেছে ফ্রিজ বিল কত, বলে 200 টাকা। তখন আমার মা বললো যে আমি যদি এই অবস্থা 4,000 টাকা যদি রেন্ট করে দিতে পারি, আমি 200 টাকা দিতে পারবো। তখন তাদেরকে আর কিছু বলে নাই, 200 টাকা দিছে। দেওয়ার পরে আমার চাচারে ফোন দিয়ে বলতেছে দাদা এই ব্যাপার। তো আমার চাচা হচ্ছে আমার চাচির উপর নির্ভরশীল, সে বলতেছে যে আমি কি করব বউ, আমি তো এই বিষয়ে জানি না, তো হচ্ছে এটা সম্পূর্ণটা জানে হচ্ছে তোমার ভাবি।
তারপর আমার মা কিছু মনে বলছে, দাদা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে চলে যাবো। তা আমরা যে পিক আপ ভরে যে মাল জিনিসগুলো আনছে আমাদের একটা খরচ আছে, আবার আমরা এখান থেকে পিক আপ ভরে যাবো, আমাদের একটা খরচ আছে না। তো তারপর কি করলো, আমার মা ওখানে থাকা অবস্থায় এই বাড্ডাতে আসলো। এখানে আমার অনেক রিলেটিভ থাকে। ওকে। তো আসার পরে এখানে হচ্ছে বাসা টাসা খুঁজতেছে পরে মোটামুটি একটা রুমের বাসা পাইছে। পাওয়ার পর ওখানে অ্যাডভান্স করে পরে হচ্ছে পিক আপ ভরে এখানে আনলো। তারপর আমিও মিরপুর থেকে বাসা আপনার ছেড়ে, বাকি বোনগুলো কোথায় তখন? আমার আম্মুর সাথে থাকে। তখন আমি আমার মেজো বোনটাকে বললাম কি যে তুই ওখানে বসে থেকে কি করবি, আব্বু অসুস্থ, আব্বু তো চলাফেরা করতে পারে না, তো উনি তো বিছনায়, তো তুই একটা চাকরি কর। এক রুমের মধ্যে এতগুলো মানুষজন, হ্যাঁ প্লাস আপনার বাবা সহ? হ্যাঁ, এক রুমের মধ্যে কিছু করার ছিল না তো, কারণ আমাদের তখন এমন ক্ষমতা ছিল না যে আমরা 2টা রুম নিয়ে থাকবো, আমরা একটা রুমেরই ভাড়া দিতে পারি না, 2টা রুম কিভাবে নিব। ওকে, তারপর আমার বোনকে বললাম যে তুই বসে থেকে কি করবি, তাহলে যেহেতু তুই পড়াশোনা এখন করতেছিস না, তখন ও ক্লাস 9-এ পড়ে, 9-এ ভর্তিও হয়েছে, তো তুই এক কাজ কর, যদি জব করতে পারোস। তখন বসুন্ধরা সিটিতে ইরানি বোরকা বাজার, তো ওইখানে আমি ওনাদের সাথে কথা টথা বলে তো ওদেরকে আমি ইন্টারভিউতে নিয়ে যাই। ইন্টারভিউতে নেওয়ার পর আমার বোন আবার দেখতে সুন্দর, আমি কালো বাট আমার বোন দেখতে অনেক সুন্দর, তো ওর ওখানে জব হয়ে যায়। হওয়ার পরে ওকে এরকমই 5-6 হাজার টাকার মতো দিবে, তো ওখানে করে। তো মোটামুটি পরে আমরা যখন বাড্ডা চলে আসলো, তখন আমিও মিরপুর থেকে বাড্ডা চলে আসলাম, যেহেতু নিজের বাসা থেকে আমি ওখানে 1500 টাকা না দিই, আমি যদি এখানে 1500 টাকা দিই আমার তো আরো ভালো হইলো। পরে আসার পরে এখানে চলে আসছি। তারপরে এখান থেকে জব করতাম, তো যে ফ্রেন্ডস পারফিউমের জব করতাম, ওনার আসলে বিজনেসটা এত ভালো ছিল না, যার কারণে হচ্ছে উনি বিজনেসটা হচ্ছে বন্ধ করে দেয় হঠাৎ করে। আচ্ছা। তো আমার যতটুকু পাওনা ছিল দিয়ে বন্ধ করে দেয়। তখন কি করব, তখন জব খুঁজতেছি, জব পাই না। তারপর আমি হচ্ছে পুলিশ প্লাজাতে কুইন্স নামে একটা দোকান ছিল, তো ওই দোকানে আমি যখন ইন্টারভিউ দিই, তারা না আমাকে 8,000 টাকা নিয়ে নেয়, কিন্তু আমি একাই দোকানটা চালাবো, ঝাড়া মোছা সেল করা, তারপর হচ্ছে টাকা নেওয়া, সব আমার একাই করতে হবে। তা আমি ওটাতেই রাজি হলাম, তো করতেছিলাম এরকম। তো ওনারও বেচা কেনা ছিল না, পুলিশ প্লাজার অবস্থা তখন নতুন হয়েছে, খুবই খারাপ ছিল, বেচা কেনা ছিল না। তখন ওনারা কি করলো, আমাকে বললো কি যে তোমা, মানে আমাকে 2 মাসের টাইম দিছিল প্রথম, যে 2 মাস পরে বন্ধ করে দিবে। তো হঠাৎ করে একদিন ওনার হাজবেন্ড এসে বলতেছে, তোমার চাবি বুঝাই দাও, দিয়ে তুমি করো, চলে যাও, আমি আর দোকানটা কন্টিনিউ করতে পারবো না। ওনার অনেক টাকা ভাড়া জমে গেছে। তারপর আমি আর ওনাকে কিছু বলি নাই, কারণ আমি তো ওনাদের সাথে তর্ক করে পারবো না, আর আমার দরকার নাই কিছু বলার, আমি ওনাদেরকে কিছু বলি নাই। পরবর্তীতে আমি ওনাদের কাছে প্রায় হচ্ছে 8,000-12,000 টাকার মতো পাই, মানে 1.5 মাসের। ওনাদের পিছনে আমি প্রতিদিন ঘুরি, বাসা চিনি না, আমি জানি নিকেতন থাকে, বাসা চিনি না, ঘুরতেছি, টাকা আর কোথাও থেকে পাচ্ছি না। এখন আমার বাবার ওষুধ লাগবে, আমাদের এখন টাকা পয়সা নাই হাতে, একদম অবস্থা খুবই খারাপ। পরবর্তীতে হচ্ছে আমি একজনের কাছ থেকে খবর নিলাম যে ওনার বাবা মারা গেছে, ওনার বাবা নাকি কিসে কর্নেল ছিল, মারা গেছে কয়েকদিন আগে। তো আমি জাস্ট ওই সূত্র ধরে খুঁজতে আমার আম্মুকে নিয়ে খুঁজতে আমি ফাইনালি ওনার বাসাটা পাই। ওনারা কেউ আমার সাথে দেখা করবে না, দেখা করতে কেউ এগ্রি না, বলে না দেখা করবো না, হচ্ছে দিব টাকা, এই সে এরকম করতেছে। তা আমি বলছি যে দেখেন, আমি অল্প কিছু টাকা পাই, আপনি বড় লোক, আপনার নিকেতনে বাড়ি আছে নিজেদের, আমার কিন্তু নাই, আমি জব করেছি আপনার এখানে, আমার টাকাটা আপনার তো দেওয়া উচিত। তো এরকম করার পরে আমাকে প্রায় হচ্ছে 2-3 মাস ঘুরায়া তারপর সে আমাকে 6,000 টাকা দিছে, বলছে বাকিটা পরে দিবে। তারপরে থেকে সে আমার সাথে আর যোগাযোগ করে না। আমি ওনার বাসায় যাই, কিন্তু ওনার বাসায় আমাকে ঢুকতে দেয় না, দারোয়ান নিষেধ করে দিচ্ছে। তো আমি আর ওইভাবে টাকাটা পাইনি, অনেকদিন ঘোরার পরে নিজেও ক্লান্ত হয়ে গেলাম যে থাক, 6,000 টাকা দিচ্ছে, আর 6,000 টাকা সে যদি আমাকে দিত তাহলে অবশ্যই সে আমার সাথে কন্ট্যাক্ট করতো। তা আমি ওটাও ছেড়ে দিই, আল্লাহর রাস্তায় ছেড়ে দিই। তারপর এই যে শুরু হয়, আমার বাবা আবার কয়েকদিন পর তারপর একটু রিকভারি করলো, সে হচ্ছে কথা বলতে পারতো আর হাতটা একটু নাড়াতে পারতো। তো এর করতে করতে দেখা যায় আবার মাঝে মধ্যে সে এই নিয়ে কিন্তু 4-5 বার স্ট্রোক করে ফেলছে। এই প্যারালাইজ করার পর সবকিছু বিছানাতে, হ্যাঁ, তারপরে করে ফেলছে। এই যে হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি, এই যে হার্ট ফাউন্ডেশনে যে আমি সব কাগজপত্র আজকে সাথে করে নিয়ে আসছি, অনেকগুলো আনতে পারিনি, অনেকগুলো নিয়ে আসছি। তো হচ্ছে ওনাকে নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হইতেছে, হসপিটালে ভর্তি থাকতে হচ্ছে। তো এখন ফাইনালি হচ্ছে ডাক্তারের লাস্ট টাইম যখন আমরা হচ্ছে হসপিটাল ওনাকে নিয়ে ভর্তি থাকি, ও ACC না কি বলে এটা যখন করাই, তখন ডাক্তার বলছে যে ওনাকে 3টা রিং পরাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে 3টা রিং পরাতে হবে। কারণ হচ্ছে ওনার কন্ডিশন এত ভালো না, ওনার হচ্ছে মাথায়ও প্রবলেম হয়েছে। তারপর হচ্ছে উনি কয়েকদিন পর অসুস্থ হয়, ওনাকে নিয়ে আমাদের হসপিটাল দৌড়াইতে হয়। আর ওনাকে এখন ট্রিটমেন্ট করানোর মতো আমাদের আর সামর্থ্য নাই, কারণ আমরা গ্রামের হচ্ছে আমাদের যতটুকু ছিল ততটুকু বিক্রি করছি, বাকিটা আমার ছোট চাচা হচ্ছে, আমার দাদি যখন বেঁচে ছিল তখন, আমার দাদি তো আগের যুগের মানুষ, তো 135 বছর বয়স হয়েছিল, তো ওনাকে দিয়ে টিপসই দিয়ে মোটামুটি সবই লেখে নিয়ে যায়।
তো আর বাকি যতটুকু থাকে হচ্ছে চরে বিলে অতটুকু বিক্রি করে আব্বুর ট্রিটমেন্ট করাইছি। এখন গ্রামে আছে সামান্য একটু জায়গা আছে, ধরেন একটা ঘর উঠাইতে পারবো কোনো রকম বাঁচার মতো, এতটুকুই আছে। তো সবকিছু মিলে এখন অনেক পরিস্থিতি খারাপ। এই যে করোনার আগে আমি বাংলা লিঙ্কের একটা প্রজেক্ট করতাম, বাংলা লিঙ্কের একটা প্রজেক্টে কাজ করতাম। তো করোনা আসলো 1.5 মাস করেছি আমি, 1 মাসে ফুল স্যালারি পেয়েছি 15,000 টাকা, আরেক মাস হচ্ছে আমি কন্টিনিউ করিনি, অর্ধেক মাস করা হয়েছে। এর মধ্যে ফার্স্ট টাইম তখন বাংলাদেশে করোনা ঢোকার পরে ওনারা বলে যে আমরা এখানে আর এটা কন্টিনিউ করতে পারবো না, এটা এখানে স্টপ, যদি করোনার পরিস্থিতি পরবর্তীতে যদি ভালো হয় তাহলে আমরা এটা বিবেচনা করব। তো এরকম করে অনেকদিন ওয়েট করলাম, করার পরে এই যে করোনা চলে আসলো। করোনার মধ্যে তো সত্যি কথা বলতে গেলে আমরা একদম মানে রান্নাই হইতো না আমাদের ঘরে, এত খারাপ অবস্থা গেছে আমাদের, আমরা ঠিক মতো খাইতেও পারিনি। তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা ফেসবুকে, তো আমি ওদেরকে বলছি যে একটু হেল্প করার জন্য, যে আমাদেরকে একটু হেল্প করতে পারবে কিনা। তো করছে, অনেকেই করছে। যেমন হচ্ছে কেউ চাল ডাল দিয়ে গেছে, আব্বুর ওষুধ ছিল না, পরে আমি প্রেসক্রিপশনের ছবি তুলে তুলে পাঠাইছি। তো কেউ ওষুধও দিয়ে গেছে। তো আমরা এমনও দিন গেছে আমরা না খেয়েও ছিলাম। এখন পর্যন্ত দেখা যায়, এখন আমি একটা ইয়েতে জয়েন করছি, সেখানে ঠিক মতো দেখা যাচ্ছে যে আমাকে বলছে যে ওরা 8,000 টাকা দিবে স্যালারি। এখন করোনার জন্য তো অনেকদিন বন্ধ পড়ে গেল না, তো 8,000 টাকা এখন টোটালি মনে হয় 4 রাত পর্যন্ত কাজ করলে 4,000 টাকা পাবো। এখন 4,000 টাকা দিয়ে ঈদ আসছে, নিজেদের ঘরেও তো টুকটাক বাজার দরকার, আব্বুর ওষুধ দরকার। এখন ডাক্তারের কাছে যখন লাস্ট টাইম আব্বুকে নিল, বললো যে যত তাড়াতাড়ি সম্ভব ওনার ট্রিটমেন্ট করাইতে। আর আমরা এখন ট্রিটমেন্ট করানোর মতো আমাদের এখন পরিস্থিতি নাই। হ্যাঁ, কারণ আমাদের যা ছিল সব শেষ, আমরা এখন নিজেরাই চলতে পারি না, খাইতে পারি না। আমি সেই হচ্ছে খিলগাঁও তালতলা যাই, হচ্ছে ডিউটি করতাম, আমি হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি। কি করেন আপনি খিলগাঁও তালতলাতে? আমি হচ্ছে ইয়াতে একটা শোরুমে আছি। কি করেন ওখানে? ওখানে সেলস গার্ল। হ্যাঁ, আচ্ছা। তো ওখানে আমি এই যে হেঁটে হেঁটে যাই এত দূর, আমি দক্ষিণ বাড্ডা থেকে ওখানে হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি। মানে ভাড়া দিয়ে যে যাবো, একদিন খারাপ লাগলে যে আমি রিক্সায় যাব, ওই পরিস্থিতি নাই। আর এখন তো বাসও চলে না যে আমি বাসে কম টাকায় যেতে পারবো। তো বাকি যারা আছে তারা সবাই বোন? হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে 4 বোন। তো একদম ছোট যেটা, সেটা হচ্ছে এবার ক্লাস 8-এ আছে। ওকে হচ্ছে আমার পরিচিত আর কি একটা চাচা গ্রামের, তো উনি টিচার। তো উনি আর কি বলতেছে ঠিক আছে আমার এখানে করুক, আমি যতটুকু পারি হেল্প করব। দেখা যায় যদি 5,000 টাকা আসে ওর স্কুলে, তাহলে 2,500 টাকায় উনি কাজটা কমপ্লিট করে দেয়। বাকি সবাই পড়াশোনা করে? না না, আর কেউ পড়াশোনা করে না? পড়াশোনা করে। ওরা কোথায় আছে? কাজে আছে? না, কাজে আছে বলতে হচ্ছে আমার 2টা বোন বিয়ে হয়ে গেছে। আমার ছোট, আমি হচ্ছে সবার বড়, আমার 2টা বোন বিয়ে হয়ে গেছে। ও, আপনার বিয়ে হয়নি? না। কেন হয়নি? আমার হয়নি, এই যে ফ্যামিলি দেখতে হবে, ফ্যামিলি, বাবা অসুস্থ, তারপর যদি বাড়িতে একটা ঘর নাই, যদি একটা ঘর উঠাতে পারতাম, তাদেরকে যদি সেটেল করতে পারতাম, তাহলে হচ্ছে হয়তো আমি চিন্তা ভাবনা করতাম। এখন আমি তাদেরকে কার আশায় কার ভরসায় আমি রাখবো? এখন আব্বু অসুস্থ, এখন গ্রামে ছোট একটা ঘর থাকলেও দেখা যায় ওখানে তারা থাকতো, আমি জব করে কিছু টাকা দিতে পারতাম, সেই পরিস্থিতিও তো নাই। আচ্ছা, গ্রামে আছে একটু জায়গা, ঘর নাই, ঘর ওঠানোর মতো সামর্থ্য নাই। তো এখন হচ্ছে যত তাড়াতাড়ি বাবাকে ট্রিটমেন্ট করাইতে হবে। এখন আমি তো 4,000 টাকা দিয়ে আর ট্রিটমেন্ট করাইতে পারবো না। এখানে ডাক্তার বলছে, তাকে জিজ্ঞেস করলাম যে কত টাকার মতো খরচ হবে, উনি বললো যে 5-6 লাখ টাকার মতো খরচ হবে, 3টা রিং বসাতে, 3টা ব্লক ধরা পড়ছে। আর ওনার মাথায় প্রবলেম আছে, মানে ওনার মাথায় সমস্যা হয়ে গেছে, স্ট্রোক করছে বেশ কয়েকবার, তো মাথার সমস্যা হয়েছে, এটার জন্য হচ্ছে ওনাকে। সো আল্লাহ না করে কোনো যদি সার্ভাইভ না করেন, সেক্ষেত্রে লাইফের প্ল্যান কি? এখন আল্লাহ ভরসা, এখন কিভাবে বলবো, আমাদের তো আসলে ওরকম কোনো সেভিংস নাই, ওরকম কিছুই নাই যে আমরা কিছু চিন্তা করব। এখন আপাতত যেটা আছে ওটা নিয়ে চিন্তা করে দেখি, বাবাকে যদি কিছু ভালো কিছু হতেও পারে, জানি না, আল্লাহর উপর সব কিছু, খারাপও হতে পারে। তবে হ্যাঁ, এতটুকুই বলবো সবাইকে যে একটু দোয়া করবেন যে ভালো কিছুই যেন হয়। এই যে লাইফ আপনার, আপনি আজকে যে জীবনের গল্পটা এখানে বললেন, খুব ছোট করে আমরা আনছি, কিন্তু এরকম জীবন কিন্তু এখন অনেকেরই করোনাকালীন সময়। হ্যাঁ, অসংখ্য মানুষের এই জীবন। নিজের 2 বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন, শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতেছেন। কেন ওই দিক থেকে কি কোনো সাপোর্ট পাওয়া যায় না? ওনার হাজবেন্ডটা কোনো সাপোর্ট করে না? সাপোর্ট বলতে কি, আমি বলি আমার যে সেজো বোনটা,
ওর হাজবেন্ড হচ্ছে একটা ছোট্ট জব করে, যেটা দিয়ে ওদের নিজেদের চলে না, যে এটা সত্যি কথা, ওদের নিজেদেরই চলে না, ওরা সাপোর্ট করবে কি? আর মেজো বোনের হাজবেন্ড আমার একার কামাইতে তো আসলে সব কিছু হয় না, বাসা ভাড়া। আমার আম্মুও কিন্তু অসুস্থ, উনিও কিন্তু ওনার হচ্ছে অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পর যে মানুষের নাড়িটা যেই হচ্ছে একটা হচ্ছে পর্দার মধ্যে থাকে, ওনার পর্দাটা কিন্তু ফেটে গেছে, ওনার নাড়িগুলো কিন্তু সব বের হওয়া, যে কোনো সময় ওনারও একটা কিছু হতে পারে। ডাক্তার বলেছে ওনাকে অপারেশন করাতে। এখন ওনারটা এরকম না যে ওনারটা কিছুদিন চলবে, উনি বিছনায় পড়ে যায় নাই, এর জন্য ওনারটা আমরা একটু কম করতেছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে যে গল্পটা আমরা ওর কাছ থেকে শুনলাম সেটা বাংলাদেশের অনেক মধ্যবিত্ত পরিবারের গল্প। আমরা আসলে যেটা হয় আমাদের সোসাইটিতে দিন এনে দিন খাওয়ার মতো একটা অবস্থা। দেখবেন যে ম্যাক্সিমাম পরিবারে আসলে একজন উপার্জনক্ষম ব্যক্তি থাকেন। ওই একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন বেড রিডেন হয়ে যায়, বা ওই একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন কোনো কারণে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে চলে যায়, তখন বাকি যারা মেম্বার আছেন তাদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যায়। আজকের এই খুব স্বল্প সময়ের যে গল্পটা, আসলে এতটা স্বল্প সময়ের গল্প এটা হবে আমি নিজেও ভাবিনি। খুব স্বল্প সময়ের একটা গল্প, এই গল্পটা অনেক মানুষের চিত্রকেই এখানে উপস্থাপন করেছে। কিছু মানুষ হয়তো আমরা এখন পর্যন্ত খুব ভালো আছি লকডাউন সিচুয়েশনে। লকডাউন সিচুয়েশনটা যদি ওদের ক্ষেত্রে না হতো, তাহলে হয়তো আজকে ওরা যে কোনোভাবেই হোক বের হয়ে আসতে পারতো। তো আসলে আমাদের ফিউচারটা কি, সেটা নিয়ে আমাদেরকে অনেক বেশি চিন্তাগ্রস্ত আমরা এখন, এবং আমরা জানি না যে আসলে কোথায় আমরা যাব। তো সেই জায়গাটা থেকে আমরা আসলে ধন্যবাদ জানাই যে আপনি স্টিল ফাইট করতেছেন, এবং আপনি আপনার এখানে একটা ভয়ঙ্কর রকমের এথিক্স আছে। সেই এথিক্সটা হচ্ছে আপনার বাবা সে নিজের বাবা না, ঔরস্যজাত যেটা আমরা বুঝি সেটা না। তারপরও আপনি তার জন্যে এবং আপনার ফ্যামিলির জন্যে নিজে বিয়ে না করে নিজের ছোট 2 বোনকে বিয়ে দিয়েছেন, এবং আপনি এখনো বলতেছেন যে আমি যদি আমার বিয়ে শাদী করি তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে, আমার বাবাকে কে দেখবে, আমার মাকে কে দেখবে। এই যে একটা অসাধারণ ফিলিংস, এই যে একটা অসাধারণ অনুভূতি, এটা কজন মানুষের মধ্যে থাকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। খুব ছোট্ট করে হলেও শেষের দিকে এসে যে গল্পের একটা মেসেজ খুঁজে বের করার যে চেষ্টা আমাদের, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। প্রিয় শ্রোতা যারা শুনছেন, যে আমরা আসলে অনেক মানুষই থাকেন আমাদের জীবনে। এটা এমন একটা গল্প যে গল্পের খুব একটা চড়াই উতরাই নাই, যে গল্পে কোনো একটা ঢেউ নাই, যে গল্পে ভয়ঙ্কর রকমভাবে কোনো ধাক্কা নাই। কি চমৎকারভাবে ও বলে গেল, খুব ছোট্ট করে বলা, কিন্তু ভয়ঙ্কর রকম একটা লেসন আছে। সেই লেসনের জায়গাটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন, তাহলে এই অল্প সময়ে অনেক কিছু উপলব্ধি করা যায়।